ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা 2025 সালের বিসিএসটাকে নিয়ে ভাবছো এবং এই পরীক্ষাটা দেবে বলে মনে করছো, এবং পাশাপাশি যারা 2024 সালের WBCSটা দেবে, WBCS 2024, তাদের সকলের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা জানি WBCS এর নিউ সিলেবাস ইন্ট্রোডিউস হয়েছে, যেটা 2025 সালে যে নোটিফিকেশন, মানে 2025-এর যে বিসিএসটা হবে সেটা থেকে লাগু হবে। এখনো 24-এর বিসিএসটা হয়নি, সেটা পুরনো যেমন সিলেবাস ছিল সেই অনুযায়ী হবে। তো আমি তোমাদের চ্যানেলে জানিয়েছি যে 1 জুন থেকে আমি একটি নতুন ব্যাচ শুরু করছি WBCS 2025-কে টার্গেট করে। কিন্তু আমাদের এই ব্যাচটাতে 2024-এর বিসিএসটাও কভার আপ হবে। ওকে, তো সেই কারণে WBCS এর নিউ সিলেবাসের স্টাডি প্ল্যান আর ব্যাচ ইনফো নিয়ে আজকের এই ভিডিওটি। ঠিক, যারা আমার কাছে পড়বে তারা তো ভিডিওটি দেখবেই, আর যারা আমার কাছে পড়বে না তারাও ভিডিওটি দেখো, কারণ এখানে আমি স্টাডি প্ল্যান সম্পর্কে আলোচনা করেছি এবং কোথা থেকে পড়তে হবে, কি পড়তে হবে, এই বিষয়গুলো এইটার মধ্যে আলোচিত হবে। ওকে, বেশ। তো যে নতুন ব্যাচটা 1 জুন থেকে শুরু হবে সেটা ফাউন্ডেশন টু অ্যাডভান্স লেভেল হবে। অর্থাৎ কি, আমি ধরে চলবো যে একটা ছেলে সবে মাত্র এই ফিল্ডে এসছে, যার এই সম্পর্কে, বিসিএস সম্পর্কে কোনো ধারণা নেই, অর্থাৎ তার ফাউন্ডেশন প্রস্তুত থেকে শুরু করে যারা অলরেডি বিসিএস পরীক্ষা দিচ্ছে তাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব সব আমার। ওকে, আচ্ছা, এর জন্য এই ব্যাচে তোমাদের মান্থলি ফিজ হচ্ছে 500 টাকা, কোনো প্রকার কোনো অ্যাডমিশন ফিজ বা অ্যাডমিশন চার্জ নেই। ওকে, আচ্ছা, এবার ধীরে ধীরে আমি সমস্ত বিষয়গুলো আলোচনা করব। এই ভিডিওটি দেখলে তোমাদের ব্যাচ সম্পর্কে সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবার আগে দেখে নাও কি চেঞ্জেসটা হলো। তাহলে কি হাইলাইটস অফ দ্য রিভাইজড সিলেবাস? রিভাইজড সিলেবাসের হাইলাইটটা কি? প্রথম 5টা পয়েন্ট নিয়ে আলোচনা। প্রথম পয়েন্ট হচ্ছে অ্যালাইনমেন্ট উইথ ইউপিএসসি প্যাটার্ন। একদমই তাই। দেখো, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ইউপিএসসির প্রিপারেশন করছে এইরকম ক্যান্ডিডেট হাতে গুনে বলে দেওয়া যায়। কারণ তুমি তোমার এলাকাতে একটু নজর দৌড়াও, তোমার এলাকায় নজর দৌড়ালে তুমি দেখবে যে কাউকে তুমি দেখতেই পারছো না যে ইউপিএসসি পরীক্ষা দিচ্ছে। তাই আমি বললাম যে আমাদের WBCS এর যে সিলেবাস ছিল সেই সিলেবাসটাকে পড়তে পড়তে ইউপিএসসির জন্য কেউ ভাবছিলই না। তাই রাজ্য সরকার যেটা করেছে এটাকে আমি খারাপ বলবো না, ভালোই বলবো। কেন কি, ইউপিএসসি প্যাটার্নে যখন এই পরীক্ষাটা চলে গেল তখন দেখবে WBCS এর প্রিপারেশনের সাথে সাথে ইউপিএসসির প্রিপারেশনটাও হয়ে যাচ্ছে। আমাদের WBCS এর নতুন যে সিলেবাস এসছে সেটাকে আর ইউপিএসসি সিলেবাসটাকে যদি আমি মেলাই তাহলে বলবো যে ইউপিএসসির সিলেবাসটা যদি 100% হয় তাহলে WBCS এর যে সিলেবাসটা হয়েছে সেটা 90%, এই বা তারও একটু বেশি, অর্থাৎ 90 to 95% কভার হচ্ছে WBCS এর মধ্যে। তাহলে একবার ভেবে দেখো, বেশ কতগুলো জিনিসকে অ্যাড করে দিলেই এটা ইউপিএসসির সমান তালে চলতে থাকবে। তাই বিসিএস এর প্রিপারেশন একসাথে নিলে তুমি বছরের দুটো পরীক্ষা, অর্থাৎ একবার বিসিএস একবার ইউপিএসসি দিতেই পারো, এবং সেই রকম সেলফ কনফিডেন্স নিজের থেকে এখন থেকে তৈরি করা শিখতে হবে। বুঝেছো? অনেকের এটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের তো বয়স হয়ে গেছে দাদা, কি করবো? দেখো ভাই, এজ ইজ জাস্ট আ নাম্বার, পরিষ্কার কথা। কারণ অনেক বয়সে অনেক মানুষ অনেক কিছু করছে। এখন আমার বয়স হয়ে গেছে, এগুলো করতে থাকো। সরকার যেগুলো করছে সেইখানে কি তোমার কোনো হস্তক্ষেপ আছে? সেখানে তুমি কিছু করতে পারবে কি? তুমি কিছু করতে পারবে না। তাহলে নিজেকে মডিফাই করতে পারবে তুমি। তাহলে সরকারের অ্যাক্টিভিটিকে তুমি চেঞ্জ করতে পারো না, কিন্তু নিজেকে তো চেঞ্জ করতে পারো, নিজের অ্যাক্টিভিটিটাকে চেঞ্জ করতে পারো। এতদিন ধরে পড়াশুনো করে এসছো, আর একটু এফার্ট লাগালে, শুধুমাত্র রাইটিং স্কিলটাকে একটু ডেভেলপ করলেই এই যুদ্ধটাকে জয় করা সম্ভব হবে বলে আমার ধারণা। ওকে, কোনো প্রকার নেগেটিভ কমেন্ট যখন এই কথার পরে কেউ ভিডিওতে করবে, সো এটা মাথায় রেখে করবে যে ইউ আর টকিং টু আ টিচার, একজন শিক্ষকের সঙ্গে কথা বলছো সেইভাবে কমেন্ট করবে, আদারওয়াইজ আই উইল ব্লক ইউ। ওকে, চলো নেক্সট। 2 নম্বর কথা হচ্ছে এখানে নতুন কিছু পেপারসকে ইন্ট্রোডিউস করা হয়েছে। সেটা হলো এসে রাইটিংকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এথিক্স, ইন্ডিয়ান সোসাইটি, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। এই কয়টা টপিকই আমাদের নতুন এসছে। আর এসছে কি, ভূগোলের মধ্যে ওয়ার্ল্ড জিওগ্রাফির কিছুটা পার্ট এসছে এবং ইতিহাসের মধ্যে ওয়ার্ল্ড হিস্ট্রির কিছুটা পার্ট এসছে। যদিও সেটা কভার করা এত বেশি বড় কিছু নয়, কারণ 11-12 ক্লাসে তোমরা ওগুলো পড়েছো।
বুঝেছো? তার মানে গ্র্যাজুয়েট লেভেল হওয়ার দরকার নেই, মানে 12th লেভেল পর্যন্ত যে নলেজ তোমরা ক্লাসে পড়ে এসছো সেইগুলোকেই ইউজ করতে হবে। আমি এখানে তোমাদের যেটা করব, এই ব্যাচটিতে আমি তোমাদের প্রত্যেকটা পদে পদে তোমাদেরকে গাইড করব, প্রত্যেকটা জায়গাতে জায়গাতে আমি গাইড করব। ওকে, বেশ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডেসক্রিপটিভ নেচার অফ মেইনসের যে নেচার সেটা ডেসক্রিপটিভ হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ কি, যে ক্যান্ডিডেটদের যে রাইটিং স্কিল আর ক্যান্ডিডেটদের যে ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং বা ডেপথ অফ নলেজ, সেইটাই এবার কিন্তু চেক হবে এই পরীক্ষাতে। এমন আর থাকছে না যে অপশানে জাস্ট গোল করে চলে আসলাম, সেটা আর নেই। এখন কনসেপ্ট সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তাহলে আমাদের এই ব্যাচের যেটা মূল টার্গেট থাকবে সেটা হচ্ছে ফুললি কনসেপ্ট ক্লিয়ারিং। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সাবজেক্টে যখন আমরা পড়বো সেইটার কনসেপ্ট ক্লিয়ার আমি তোমাদেরকে করতে থাকবো। ওকে, চলো। কোয়ালিফাইং ল্যাঙ্গুয়েজ পেপারস, এবং ল্যাঙ্গুয়েজ পেপারসটা কোয়ালিফাই করা হয়েছে, অর্থাৎ পেপার এ বাংলা, পেপার বি হচ্ছে ইংলিশ, যেখানে 300 মার্কের এক একটা পেপার হবে, 30% নাম্বার কোয়ালিফাইং পেতে হবে। অর্থাৎ একটা সাবজেক্টে, অর্থাৎ পেপার এ তে তোমায় পেতে হবে 90, পেপার বি তে পেতে হবে হলো 90। ঠিক আছে? আর এই যে বাংলা পেপারটা রয়েছে না, যেটা কোয়ালিফাইং নেচার, এই জায়গাতে কি সুবিধা হবে, অনেকের এটা মনে ভয় হচ্ছিল যে এইবার তাহলে হয়তো ডব্লিউবিসিএস তারাই পেয়ে যাবে যারা ইউপিএসসির প্রিপারেশন করছে। তো আমি আগেই বললাম, পশ্চিমবঙ্গে ইউপিএসসির প্রিপারেশন যারা করে তারা হাতে গোনা সংখ্যায়, এবং বাইরে থেকে যারা প্রিপারেশন, যারা বাইরে থেকে এবার যারা ডব্লিউবিসিএস দিতে আসবে তারা কিন্তু এই জায়গাটাতে ফেসে যাবে পেপার পেপার এ তে। কারণ পেপার এ তে 300 মার্কের বাংলা রয়েছে, সেখানে 30% স্কোর করা কিন্তু 90 স্কোর করা কিন্তু মনে হচ্ছে মুখের কথা, যারা বাংলা জানে না লিখতে বা পড়তে তাদের কাছে কিন্তু এই স্কোরটা করা খুবই দুরূহ। সেই কারণে বহিরাগত স্টুডেন্টস যাদেরকে আমরা বলি, নন বেঙ্গলি যাদেরকে আমরা বলি, যারা বাংলা ভাষাভাষীর নয়, নন বেঙ্গলি ইন দ্য সেন্স অন্যভাবে নিয়ে যেও না কথাটা, আমি জাতিবাদী কোনো কথা বলছি না, আমি বলতে চাইছি যে বাংলা ভাষাটা যারা জানে না, হ্যাঁ, লিখতে বা পড়তে, তারা কিন্তু এই পরীক্ষাটা এনরোল করতে পারবে না। আমার কথা কি বোঝা গেল? সাবাস। এবার আসো অপশনাল সাবজেক্ট। আর জানো যেমনটা ছিল গ্রুপ এ বি তে যেমন ছিল, অপশনাল পেপার নিতে হবে একটা, আর সেই অপশনাল সাবজেক্টের দুটো পেপার থাকবে, পেপার এ, পেপার 1, পেপার 2। ওকে, এই মিলিয়ে হচ্ছে আমাদের মোট যা কিছু এসছে এটাই। ঠিক। এবার ঘটনা হলো যে দাদা তাহলে আপনি যে শুরু করবেন ব্যাচ, সেখানে আপনি কিভাবে কি পড়াবেন, আসুক সেটা নিয়ে আলোচনা করি। দেখো, সবার আগে এই ব্যাচের কভারেজটা কি থাকবে, কভারেজ অফ দিস ব্যাচ, এই ব্যাচে আমরা কি কি কভার করব। আমাদের 4টে জিএস পেপার আছে। জিএস পেপার 1 এর মধ্যে হিস্ট্রি আর জিওগ্রাফি রয়েছে। জিএস পেপার 2 এর মধ্যে পলিটি, ইকোনমি, ইন্টারন্যাশনাল রিলেশনস রয়েছে। জিএস পেপার 3 এর মধ্যে ইন্ডিয়ান সোসাইটি, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, আর এর সাথে ইকোলজি। দেখো, এনভায়রনমেন্ট ইকোলজিটাকে আমি এখানে বোল্ড করেছি, তার পেছনে একটা কারণ আছে। এই এনভায়রনমেন্ট ইকোলজি এই টপিকটার উপরেই কিন্তু প্রিলিমিনারিতে 40 মার্কস দেওয়া হয়েছে কিন্তু এবার। তো সেই কারণে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর সব থেকে মজার বিষয় হলো, এনভায়রনমেন্ট ইকোলজিটা এটা অল্প একটু পড়তে হয়, অল্প একটু পড়লেই কিন্তু 40 মার্কস আমাদের প্রিলিমিনারিতে ক্যারি হয়ে যাবে। ওকে, তাই জন্য আমি এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে এখানে এনভায়রনমেন্টটাকেও অ্যাড করে রেখেছি। বোঝা গেল কি বলেছি? আর এইগুলো কোথা থেকে পড়তে হবে আমি একটু পরে বই বলে দেবো, হ্যাঁ, চাপ নেই। তারপর দেখো, যেটা আমাদের কাছে একেবারেই নতুন সেটা হচ্ছে জিএস পেপার 4 এ এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। ঠিক আছে? তো এই বিষয়গুলোকে, যেগুলো নতুন সেগুলো পড়ার জন্যই শিক্ষক দরকার হয়, তো সেগুলো আমরা এখানে এই ব্যাচের মধ্যে পড়বো। তার সাথে সাথে দেখো, আমাদের একটা পেপার 1 বলে পেপার রয়েছে, যেখানে আমাদের এসে লিখতে হবে 250 মার্কসের। ওকে, 250 মার্কের এসে লিখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ইংলিশ এসে আমরা সপ্তাহে 4 দিন ক্লাস করব। আমাদের এই ব্যাচে সপ্তাহে 4 দিন ক্লাস হবে। সেই 4 দিনের একদিনের মধ্যে কিন্তু আমাদের এসে থাকবে, এসে রাইটিংটা থাকবে। আর তার সাথে সাথে আমাদের প্রিলিমস এবং মেইনসকে টার্গেট করে প্রিলিমসের এমসিকিউ বেসড যেমন পরীক্ষা হচ্ছিল তেমনই হতে থাকবে। আর যেহেতু মেইনসে আমাদের আনসার রাইটিং করতে হবে, ডেসক্রিপটিভ আনসার রাইটিং করতে হবে, সেই কারণে সপ্তাহে একদিন এসে ক্লাস যেদিন হবে সেই দিন আমরা আনসার রাইটিংও প্র্যাকটিস করব। ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ সপ্তাহে 4টে টপিকের উপরে 4টে করে ব্রড কোয়েশ্চেন্স আনসার রাইটিং আমরা শিখবো ব্যাচে। ওকে, আর তার সাথে সাথে বেঙ্গলি ট্র্যাডিশন অ্যান্ড কালচার, এটা আমি ইউটিউবে তোমাদের যেমন করে পড়াচ্ছি, এটা তেমনি ইউটিউবেই পড়াবো ফ্রি অফ অল। ঠিক আছে? একদম সকলের জন্য এটা ফ্রি থাকবে।
এর জন্য কোনো ফিস বা কিছু দিতে হবে না, শুধুমাত্র এই নোটটাকে অ্যাভেল করার জন্য তোমাদের 89 টাকার একটা জয়েন বাটন আছে চ্যানেলে, ওখানে জয়েন করে যেতে হবে। ওকে, আর তার সাথে সাথে আমাদের এই ব্যাচে সিস্যাট নিয়েও কিন্তু পড়াশোনা চলবে। আমি যেদিন সিলেবাস ডিসকাস করেছিলাম সেদিন বলেছিলাম যে সিস্যাটের সব আমাদের পড়ার দরকার নেই, সিস্যাটের পার্টিকুলার কয়েকটা টপিক রয়েছে, সেগুলোকে পড়লেই আমরা এটাকে কোয়ালিফাই করে বেরিয়ে আসতে পারবো। বোঝা গেল কি বলেছি? ভেরি গুড। না, এবার আসো আমাদের কিভাবে ক্লাস হবে। আমাদের ক্লাস হবে মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে আর সানডে, এই 4 দিন আমাদের ক্লাস হবে রাত্রি 8:30 থেকে, 8:30 থেকে, হ্যাঁ 8:30 থেকে আমাদের অনওয়ার্ড যতদূর চলবে, যতদূর আমাদের ভালো লাগবে ততদূর আমরা পড়বো, ঠিক আছে? তাহলে সোম বুধ শুক্র রবি, সোম বুধ শুক্র রবি 8:30 থেকে আমাদের ক্লাস হবে। ক্লাস হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে কিন্তু আমাদের ক্লাস হবে। ওকে, আর যাবতীয় ক্লাস লাইভ এবং রেকর্ডেড, হ্যাঁ লাইভ প্লাস রেকর্ডেড সমস্ত ক্লাসের কিন্তু ব্যবস্থা থাকবে। ধরো কোনো কেউ লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকতে পারলো না, তার জন্য অবশ্যই রেকর্ডেড ক্লাস থাকবে, একদম অ্যারেঞ্জ ওয়েতে প্লেলিস্ট তৈরি করে দেওয়া হবে, এবং সেটা শুধুমাত্র তারাই দেখতে পারবে যারা আমাদের ক্লাসে এনরোল করবে, তারাই সেটা দেখতে পারবে ফ্রম ইউটিউব। ওকে, লিংক প্রোভাইড করে দেওয়া হবে আমাদের গ্রুপে, ঠিক আছে? কি বলেছি? ভেরি গুড। নাও আমরা যেটা সাজিয়েছি সেটা হচ্ছে যে সপ্তাহে 4 দিন করে ক্লাস, সেই সপ্তাহে 4 দিন ক্লাসের মধ্যে আমরা জিএস পেপার 1 থেকে জিএস পেপার 2, জিএস পেপার 3, জিএস পেপার 4 এই 4টে পেপার থেকেই আমরা একটা একটা করে ক্লাস সপ্তাহে 1 দিন করে করব, এবং এইখান থেকে যে ক্লাস ধরো এটা আমাদের ক্লাসে আলোচনা হবে যে আমরা হিস্ট্রিটা, জিওগ্রাফিটা, পলিটিটা আর ইকোনমিটা, এই 4টে সাবজেক্ট যেহেতু আমাদের প্রিলিমিনারিতেও কাজে লাগবে, সেই কারণে না আমরা এই 4টে সাবজেক্টকে বেশি গুরুত্ব দেব প্রথম 3 মাস। তাহলে আমাদের ব্যাচের ফার্স্ট যে 3 মান্থস, ব্যাচের ফার্স্ট 3 মান্থসে আমরা কিন্তু এই 4টে সাবজেক্টকে গুরুত্ব দেব, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। ওকে, তারপরে 3 মাস পরে গিয়ে বাকি যে সাবজেক্টগুলো যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে চলবে। তার মানে এইখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা অ্যাজ ইট ইজ চলবে আফটার 3 or 4 মান্থস। আফটার 3 or 4 মান্থস আমরা যত দ্রুত এই মাদার সাবজেক্টগুলোকে কমপ্লিট করে ফেলতে পারবো, তত দ্রুত আমরা এইগুলো নেক্সট টপিকগুলোকে শুরু করতে পারবো। ওকে, যেখানে ইন্ডিয়ান সোসাইটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, ইকোলজি, এই পুরো পার্টটা কিন্তু আমাদের এই ব্যাচে কমপ্লিট হয়ে যাবে। এবার কথা হলো দাদা আপনি যে পড়াবেন আপনি আমাদের নোটগুলো কিভাবে দিবেন? হ্যাঁ, সেটা কি পিডিএফে দেবেন? দেখো একটা কথা বলি, তোমাদের এখন পরীক্ষাটা টোটালটাই হয়ে গেছে হচ্ছে ডেসক্রিপটিভ হয়ে গেছে, ডেসক্রিপটিভ প্লাস, তাহলে ডেসক্রিপটিভ যখন হয় তখন সেটা কি করতে হবে, সেটা রিটেন মোড হয়ে গেল না, তোমাকে লিখতে হবে। এই জন্য আমাদের ব্যাচে আমি নোট অর্থাৎ পিডিএফ আকারে নোট কিন্তু তোমাদের একদম যেটা প্রয়োজন ঠিক সেটাকেই দেব, বাকি আমার ক্লাসে বসে বসে খাতা পেন নিয়ে তোমাকে বসতে হবে, খাতা প্লাস পেন নিয়ে তোমাকে বসতে হবে। ক্লাসে আমি যেমন করে তোমাদেরকে ইকোনমিক্স পড়িয়ে রেখেছি চ্যানেলে একবার দেখে নেবে, হ্যাঁ যেমন করে আমি বায়োলজি তোমাদের পড়িয়েছি চ্যানেলে দেখে নেবে, সেইভাবে খাতা পেন নিয়ে বসবে, আমি স্ক্রিনে প্রত্যেকটা টপিক ধরে ধরে নোট করে করে পড়াবো। ওকে, সো ক্লাসে বসেই তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট টপিকের উপরে নোট তৈরি করে করে লিখে লিখে পড়তে হবে। এখানে যে এমন নয় যে আমি পিডিএফ দিয়ে দিলাম তোমরা বলে দিলাম যে এটা পড়ে নিও, এমনটা হবে না। যারা পিডিএফ এর ভরসায় আমার কোর্সের এখানে আসছো তারা অবশ্যই আসবে না এখানে। কেন? একটা কথা বলি শোনো ভাই, পিডিএফ মানে কি? পিডিএফ মানে কোনো একটা বই থেকে কিছু নোট আমি তৈরি করছি, সেটাই তো। কিন্তু ঘটনা হচ্ছে যে দেখো, প্রথমে আমি কিন্তু পিডিএফ নোট কিছু প্রোভাইড করব না, আমি প্রথমে প্রত্যেকটা সাবজেক্টকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এই সমস্ত টপিকগুলোকে কিন্তু আমি আমার হাতে লেখা নোট করাবো, ঠিক আছে? প্রত্যেকের খাতা তৈরি হবে, হিস্ট্রির জন্য খাতা তৈরি হবে, জিওগ্রাফির জন্য খাতা তৈরি হবে, পলিটির জন্য খাতা তৈরি হবে, ইকোনমির জন্য খাতা তৈরি হবে, সেই হাতে লেখা নোট তোমাদের তৈরি করতে হবে। এতে কি হবে? এতে রাইটিং স্কিলটাও ইমপ্রুভ হবে, লেখার প্রতি ভালোবাসা বাড়বে। দেখো, কলেজ শেষ করার পরে, স্কুল শেষ করার পরে অনেক বছর হয়ে গেছে তোমাদের লেখা প্র্যাকটিস হয়নি, তো সেই কারণে লেখা প্র্যাকটিসটা আমার করানোটা হচ্ছে মূল কাজ। এইখানে আমি যে 500 টাকা মান্থলি ফিস তোমাদের কাছ থেকে নেব, নিয়ে আমি আমার মতন পড়া দিলাম, চলে গেলাম, তোমরা পড়লে কি না পড়লে এটা আমার দেখার দরকার হলো না, এটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যে ফিজটাকে আমাকে দিচ্ছ সেটা যেন পরীক্ষার খাতায় গিয়ে সেটা দেখা যায়,
কেউ একটা যদি 1 বছর পড়ে তাহলে 5 বারং 60 মানে 6,000 টাকা তার খরচ হলো 1 বছরে, অথচ সে পরীক্ষাটাই পাশ করতে পারলো না। কি লাভ হলো? কি লাভ হলো? যার কারণে একটা কথা মাথায় রাখো, যদি আমাকে বিশ্বাস করো তাহলে ব্যাচটাতে এনরোল করতে পারো, তোমাদের যেটাতে ভালো হবে সেটাই কিন্তু আমি এখানে করছি। তার মানে কি এই নয় যে পিডিএফ আমি দেবই না, একদম ভুল। আমি পিডিএফ নোটসও তোমাদেরকে দেবো, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের পিডিএফ নোটস তোমাদের দেবো। কিন্তু যখন আমি ফাউন্ডেশন তোমাদের তৈরি করছি, সেই ফাউন্ডেশনের সময় তোমরা কেউ পিডিএফ চাইবে না, যদি আমি নিজে থেকে না দিই। তো আমি যদি নিজে থেকে পিডিএফ দিয়ে দিলাম গ্রুপে, ইটস ওকে, নো প্রবলেম। বাট আমি যতক্ষণ না পিডিএফ দিব ততক্ষণ তোমাদের আমার ক্লাসে বসে বসে, এই যে যখন 8:30টায় ক্লাস হবে এই সময় বসে বসে হাতে তোমাদের লিখে নোট করতে হবে। যেমনটা স্ক্রিনে দেখবে, যেমনটা আমি পড়াবো স্ক্রিনে, তেমনটা তোমাদের হাতে লিখে নোট তৈরি করতে হবে। ওকে, তারপর গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের নোট, পিডিএফ যা কিছু আছে সব আমি দেবো। ক্লিয়ার হলো এই বিষয়ে এইটুকুন আলোচনা? ভেরি গুড। নাও এবার চলে আসো, কনসিস্টেন্সি মেইনটেইন করাটা একটা ব্যাপার হয়ে থাকে। দেখো সিলেবাসটা একদম ইউপিএসসির কাছাকাছি চলে গেছে, যার কারণে সময় আমাদের একটু লাগবে ঠিকই, কিন্তু একটা কথা শুনে রাখো, যদি নিজেকে, সময় 2 বছর লাগুক অসুবিধে নেই, কিন্তু নিজেকে যদি একবার প্রিপেয়ার করতে পারো, যদি তুমি কোনোদিন চাকরিটা নাও পাও, আমি নেগেটিভ ধরেই চলছি, তবুও তুমি অন্যকে গাইড করতে পারবে, অন্যকে পড়াতে পারবে, না খেয়ে থাকতে হবে না কখনো। বুঝতে পারছো কি বলেছি? আর এটুকুন আমার বিশ্বাস আছে অবশ্যই পাবে, নিরাশার কোনো জায়গা নেই। বুঝতে পারছো? চলো এবার কথা হচ্ছে, আলোচনা করি দাদা বই কি পড়বো। দেখো বই কি পড়বে এইটা হচ্ছে বই পড়বে, ঠিক আছে? ক্লাস হিস্ট্রি এনসিইআরটির 6 থেকে 12 এর বই পড়বে, আবার পাস বোর্ড যে বইটা আছে ওটা 6 থেকে 8 পড়বে, ইন্ডিয়া অ্যান্ড কন্টেম্পোরারি ওয়ার্ল্ড 9-10 এই বইটা পড়বে, থিমস ইন ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস 12 এর 11-12 এর এই বইটা পড়বে। ওকে, জিওগ্রাফিও 6 to 12 পড়বে, আর্থ আওয়ার হ্যাবিটেট ক্লাস 6 এর পড়বে, তারপরে তোমার কন্টেম্পোরারি ইন্ডিয়া এটা 9-10 এর পড়বে, ঠিক আছে? আর আওয়ার আর্থ 6-7-8 3 ক্লাসের পড়বে, আর হিউম্যান জিওগ্রাফি 11-12 এর পড়বে, তারপর ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি 11-12 পড়বে। অর্থাৎ কি পলিটি ক্লাস 6 থেকে 11-12 পড়বে, 11-12 পড়বে, ইকোনমি 11-12 9-10 পড়বে সরি, আর সায়েন্সের জন্য 6 to 10 যে জেনারেল সায়েন্সগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেটা পড়বে। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি এটা কোত্থেকে পড়বো দাদা? খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এটা প্রিলিমসে একাই 40 নম্বর ক্যারি করছে, সেই জন্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি এই সাবজেক্টটা তোমরা পড়বে। 12 ক্লাসের যে বায়োলজির বইটা আছে না এনসিইআরটির, ওই বায়োলজি বইয়ের যে 4টে লাস্টের যে 4টে রয়েছে, লাস্ট 4 চ্যাপ্টার্স যেটা রয়েছে না, অর্থাৎ ইকোলজির যে চ্যাপ্টারগুলো রয়েছে ওইটা পড়লেই এনভায়রনমেন্ট ইকোলজি কমপ্লিট হবে। আর আর্ট অ্যান্ড কালচার কোত্থেকে পড়বে? 11 ক্লাসের একটা বই আছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান আর্ট, এই বইটাকে লাগবে 11 ক্লাসের। আর সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি রয়েছে বলে একটা আমাদের টপিক রয়েছে, ইন্ডিয়ান সোসাইটিতে 11 ক্লাস আর 12 ক্লাসের ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ বলে একটা বই আছে, ওইটা পড়তে হবে। এখন কথা হলো দাদা, আমরা যদি বাংলাতে পরীক্ষা দিই তাহলে আমাদের তো বাংলা নোট লিখতে হবে, তাহলে ইংরেজি বই পড়ে কি করে বাংলা লিখবো? এই জন্য আমি বলি, এখনো যেহেতু কোনো বই বাংলাতে আমাদের যেহেতু এখনো বের হয়নি, সেই হেতু আমি তোমাদের বলছি, পাবলিকেশন, কলকাতার যে পাবলিকেশনগুলো রয়েছে তারা খুব দ্রুত গতিতে কাজ চালাচ্ছে যাতে ডব্লিউবিসিএস এর বইগুলোকে তাড়াতাড়ি মার্কেটে আনা যায়। তো যতক্ষণ না সেই রকম কোনো বই মার্কেটে আসছে ততক্ষণ আমি তোমাদেরকে আজকে একটা সংবাদ দিই। দেখো আমাদের একটি পার্শ্ববর্তী রাজ্য আছে, মানে আমাদের নর্থ ইস্টে একটা রাজ্য আছে ত্রিপুরা। সেই ত্রিপুরা খুব ভালো একটা কাজ করেছে। ত্রিপুরা রাজ্য তাদের স্কুলগুলোতে, অর্থাৎ 6 to 12 তাদের স্কুলগুলোতে এনসিইআরটি এর যে বই, এই হুবহু বইটাকে বেঙ্গলি ভার্সন বের করেছে, বেঙ্গলি ভার্সন, এবং এটা তারা 2018 থেকে চালু করেছে, অর্থাৎ ত্রিপুরাতে বোধহয় বিজেপি সরকার আসার পরে এটা এরা করেছে। তাহলে ত্রিপুরা গভর্নমেন্ট এনসিইআরটির টোটাল বইটাকে বাংলাতে মানে ট্রান্সলেট করে ফেলেছে, আর সেই বইটাই তাদের ছেলে মেয়েদের ক্লাস 6 to 12 পড়াচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এনসিইআরটির যে বইগুলো ইংরেজিতে আমরা পাই সেটা ত্রিপুরাতে বাংলা ভার্সনে পাই। তাহলে এখন কথা হলো দাদা, ত্রিপুরার ওই বইগুলো জোগাড় করবো কি করে? যদি আমাদের সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এই বইগুলো আমরা জোগাড় করতে পারবো। আমাদের যে কলকাতা থেকে এই বইগুলোকে আমি জোগাড় করতে পারি, অথবা
ত্রিপুরাতে যদি কেউ থেকে থাকে তাদের থেকে আনতে পারি, অথবা আমার যে লোকাল বইয়ের দোকানগুলো আছে না, সেই লোকাল বুক স্টলে আমি যাব, লোকাল বুক স্টলে গিয়ে আমি তাদেরকে বলবো যে আমার এই এই বইগুলোকে এনে দিতে হবে। তারা অবশ্যই অবশ্যই বইগুলো এনে দেবে, এবং এটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এনসিইআরটির বাংলা ভার্সনের বইগুলো কিন্তু অলরেডি অ্যাভেলেবল হয়ে গেছে, বুঝতে পারছো? ইভেন আমার বগুড়াতেও আছে এনসিইআরটির বাংলা বই। তাহলে নদিয়াতে থাকি আমি, তাহলে এখানে থাকলে সব জায়গায় অ্যাভেলেবল হবে, বুঝতে পারলে? আপাতত এনসিইআরটি ছাড়া অন্য কোনো বই পড়ার দরকার নেই। কেন দরকার নেই ভালো করে শোনো। হিস্ট্রির জন্য আমি তোমাদেরকে স্পেকট্রাম বলতে পারতাম, আরিস শর্মা বলতে পারতাম, তাই না? জিওগ্রাফির জন্য খুল্লার বলতে পারতাম, মাজিদ হোসেন বলতে পারতাম, পলিটির জন্য তোমার এম লক্ষ্মীকান্ত বলতে পারতাম, ইকোনমির জন্য রমেশ সিং বলতে পারতাম। এই সমস্ত বইগুলো আমি বলতে পারতামই, কিন্তু এই বইগুলো যেহেতু ইংরেজিতে লেখা, তাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা আছে তারা এটাকে পড়ে বুঝতে পারবে না আপাতত। কারণ আমার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, আমি যেটা পড়ছি সেটা পড়ে যদি আমি বুঝতে না পারি, তাহলে আমি কি করে তোমার ইয়ে করব, লিখবো কি করে ডেসক্রিপটিভ মেইনসে? লিখতে পারবো না, না? সে আর যারা ইংলিশ মিডিয়াম আছো তারা তো যেটা ইংলিশ মিডিয়ামে যে বইগুলো অ্যাভেলেবেল আছে তাদের মাদারবুক সেগুলো থেকেই পড়ে নিচ্ছ, তাদের আর কোনো চাপ নেই। কিন্তু বাংলা মিডিয়ামে যারা আছো তারা অবশ্যই অবশ্যই ত্রিপুরা বোর্ডের এই এনসিইআরটির বইগুলোকে একবার জোগাড় করে ফেলো। ওকে, বোঝা গেল? আর সব থেকে বড় কথা, আমার ক্লাসে যা কিছু আমি পড়াবো সেইগুলো পড়ার পরে তোমরা নিজেরাই বলবে যে আলাদা করে আর বইয়ের কোনো প্রয়োজন নেই। এটুকুন তোমরা বলবে, এটুকুন আমি বলছি না, কয়েকদিন ক্লাস করার পরে তোমরা বলবে। প্রত্যেকটা সাবজেক্টকে সুন্দর করে নোট এমনভাবে করিয়ে দিব যেখানে তোমাদেরই ফিল হবে যে আলাদা করে কোনো বইয়ের আর দরকার নেই। তবুও যেহেতু ডেসক্রিপটিভ আমাদের লিখতে হবে, শোনো, ওই যে ডেসক্রিপটিভ মেন্স আর আনসার রাইটিং করাবো বলেছি না, এই যে আনসার রাইটিং, এই আনসার রাইটিং পার্টটাতে আমি কিন্তু সপ্তাহে অন্তত এখন থেকেই, শুরুর থেকেই সপ্তাহে আমি, যেহেতু ডব্লিউবিসিএস এ কি কোয়েশ্চেন আসবে আমরা জানি না, কেন? কারণ ডব্লিউবিসিএস এখনো পরীক্ষায় হয়নি ডেসক্রিপটিভ মোডে। তাই ইউপিএসসিতে হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, পলিটি থেকে, ইকোনমি থেকে, ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে, ইন্ডিয়ান সোসাইটি থেকে, সায়েন্স টেক থেকে, ইথিক্স থেকে কি ধরনের কোয়েশ্চেন্স পরীক্ষাতে এসছে সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলো কিন্তু আমি তোমাদের এই ক্লাসে ইংরেজিতেও প্র্যাকটিস করাবো, বাংলাতেও প্র্যাকটিস করাবো। মানে যারা ইংলিশ মিডিয়াম তারা ইংরেজিতে আনসার রাইটিং করবে, যারা বাংলা মিডিয়াম তারা বাংলায় আনসার রাইটিং করবে। ওকে, বোঝা গেল? তাহলে আশা করছি তোমাদের মনের মধ্যে যা কিছু প্রশ্ন ছিল নতুন ব্যাচ নিয়ে সেগুলো আর কিছুই নেই। যদি থাকে একবার কমেন্ট সেকশনে লেখো, অথবা টেলিগ্রাম গ্রুপ জয়েন করো। টেলিগ্রাম গ্রুপ, শোনো, ব্যাচের যাবতীয় যা কিছু ইনফরমেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপেই দেবো। সো এখন যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করে যাও, ওখানে সব জানিয়ে দিব। ভিডিওর কমেন্টে তোমরা লিখে জানো তোমাদের আর কি প্রশ্ন আছে, বা টেলিগ্রাম গ্রুপে লেখো, আমি সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, ভালো থেকো সবাই।